প্রতিদিন প্রায় 1500 প্লেন আমেরিকা থেকে ইউরোপে যায়। এর মধ্যে বেশিরভাগ প্লেন আটলান্টিক মহাসাগরের উপরের এই স্পেশাল রুটটি ব্যবহার করে। এটি এক ধরনের স্পেশাল অদৃশ্য রাস্তা যেখানে সব প্লেনগুলো একটি আরেকটি থেকে 60 কিলোমিটার দূরত্ব বজায় রেখে চলাচল করে। সাইড বেস দিয়ে তাদের দূরত্ব থাকে 30 কিলোমিটার আর উপর নিচ দিয়ে 1000 ফিট দূরত্ব বজায় রাখে, অর্থাৎ 350 মিটার। হয়তো আপনি কখনো এক্সপিরিয়েন্স করেছেন অথবা কোনো ভিডিওতে দেখেছেন যেখানে কয়েকটি প্লেন আসমানে একসাথে কাছাকাছি থাকে। এগুলো সবসময় আমেরিকা থেকে ইউরোপের ফ্লাইটগুলোতে দেখা যায় যখন এই অদৃশ্য রাস্তাটি তারা ব্যবহার করে। কিন্তু প্রশ্ন হলো, যখন পুরো আকাশ একদম খালি তখন পাইলটরা কেন একজন আরেকজনের কাছাকাছি এসে রিস্ক নিয়ে শুধু এই রুটটি ব্যবহার করে? নলেজ ফ্যাক্টরির ভিডিওতে আপনাকে আবারও স্বাগতম। গাইজ, প্লেনের এই রাস্তাটিকে আজ থেকে প্রায় 100 বছর আগে খুঁজে পেয়েছিল 1920 সালে ওসাবুরু ওইশি নামক একজন জাপানিজ মেট্রোলজিস্ট গবেষণার জন্য অনেকগুলো ওয়েদার বেলুন আকাশে উড়িয়ে দেয়। তিনি নোটিস করেন 30 থেকে 40 হাজার ফিট উচ্চতায় আকাশে এক ধরনের অদৃশ্য শক্তি রয়েছে যা বেলুনগুলোকে অনেক স্পিডে পূর্ব দিকে নিয়ে যায়। তার এই গবেষণার উপর পৃথিবীর মানুষ খেয়াল জমায়নি, কিন্তু 25 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধে এমন একটি ঘটনা ঘটে যার পরে ওই জাপানিজের গবেষণাটিকে সবাই সিরিয়াসলি নিতে শুরু করে। 1945 সালের এপ্রিলে 6 জন বন্ধু মিলে পিকনিক করার জন্য আমেরিকার শহর অরগনে যায়। সেখানে জঙ্গলে তারা পড়ে থাকে একটি ওয়েদার বেলুন দেখতে পায়। তারা এক্সাইটেড হয়ে বেলুনটিকে টানতে শুরু করে, কিন্তু তারা হয়তো জানতো না তাদের সাথে কি হতে যাচ্ছিল। সেই বেলুনটিতে বোম লাগানো ছিল যেটিকে নাড়ানোর কারণে ব্লাস্ট হয়ে যায় এবং 6 জন বন্ধু মৃত্যুর কোলে ঢলে পড়ে। তখন পুরো আমেরিকাতে এরকম আরো হুবহু ঘটনা ঘটে। তদন্ত করার পর জানা গেল বেলুনগুলো 10,000 কিলোমিটার দূর থেকে প্রশান্ত মহাসাগরের ওই পার জাপান থেকে এসেছিল। শুধু 2-4টি বেলুন নয়, বরং জাপান 9,000 বেলুন বোম লঞ্চ করেছিল, যার মধ্যে 300 তাদের টার্গেট আমেরিকাতে গিয়ে পড়ে। জাপান ওসাবুরু ওইশির গবেষণাটিকে কাজে লাগিয়ে এই বেলুনগুলোকে লঞ্চ করেছিল, যেগুলো ক্ষিপ্ত বাতাসে আমেরিকাতে গিয়ে পড়ে। তখন থেকে 30 থেকে 40 হাজার ফিট উচ্চতার বাতাসের এই রাস্তাটিকে জেট স্ট্রিম বলা হয়। পুরো বছরই এই বাতাস ঘন্টায় 250 কিলোমিটার গতিতে দক্ষিণ থেকে পূর্ব দিকে ট্রাভেল করে। এই রাস্তাটি লম্বায় তো হাজার হাজার কিলোমিটার, কিন্তু চওড়ায় শুধু 4 কিলোমিটার। এই রাস্তাটি তৈরি হয় যখন ঠান্ডা বাতাস আর গরম বাতাস একসাথে মিলিত হতে চায়। এখন আসা যাক আমাদের মেইন প্রশ্নে। আটলান্টিক মহাসাগরের উপরে আমেরিকা টু ইউরোপের 1500 ফ্লাইট কেন সবাই এই একটি রুটি ব্যবহার করে? 1992 সালে এয়ারলাইন্স কোম্পানিগুলো জেট স্ট্রিম অর্থাৎ সেই বাতাসের রাস্তা খোঁজা শুরু করে দেয়। যেভাবে প্রশান্ত মহাসাগরের উপরে জেট স্ট্রিম খুঁজে পেয়েছিল, ঠিক তেমনি আটলান্টিক মহাসাগরের উপরে জেট স্ট্রিম বিদ্যমান রয়েছে। তাই আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার সময় পাইলটরা ইচ্ছা করে জেট স্ট্রিমের ভিতরে প্লেন নিয়ে যেত, কারণ জেট স্ট্রিমের বাতাসের গতি ঘন্টায় 250 কিলোমিটার হওয়ার কারণে প্লেন বেশি স্পিডে চলবে এবং প্লেনের তেলও কম লাগবে। কিন্তু যখন ইউরোপ থেকে আমেরিকায় ফেরত যেতে হতো তখন কেউ জেট স্ট্রিমের ভিতরে ঢুকতো না, বরং এর থেকে দূরেই থাকতো, কারণ বাতাস তখন তাদের উল্টো দিকে প্রবাহিত হতো। সময়ের সাথে সাথে এয়ারলাইন্স কোম্পানিগুলো উন্নত হতে থাকে আর সবাই দক্ষিণ থেকে পূর্ব দিকে যাওয়ার জন্য জেট স্ট্রিম ব্যবহার করতে থাকে। কিন্তু সমস্যা হলো, জেট স্ট্রিমে এতগুলো প্লেন একসাথে থাকায় যে কোনো সময় প্লেন দুর্ঘটনা ঘটতে পারে। এই কাজটি হ্যান্ডেল করতো এয়ার ট্রাফিক কন্ট্রোলার। তারা ওয়েদারের উপর নির্ভর করে প্লেনের রুট প্লেন তৈরি করত। এটি আমরা সবাই জানি যে কন্ট্রোল টাওয়ারে লাগানো রিডারের সাহায্যে প্লেনের লোকেশন জানতে পারে। এর সাহায্যে কোন কোন প্লেন কোন কোন রাস্তা দিয়ে চলাচল করবে এবং প্লেনের গতি কতটুকু থাকবে তা জানতে পারে। প্লেন দুর্ঘটনার কথা মাথায় রেখে কন্ট্রোল টাওয়ার আমেরিকা থেকে ইউরোপে যাওয়ার ফ্লাইটগুলোর জন্য আলাদা আলাদা রুট তৈরি করে, যেটি 4টি কন্ট্রোল টাওয়ার মিলে হ্যান্ডেল করত। যদি কোনো রুটে বেশি ট্রাফিক হয় তাহলে প্লেনগুলোকে এক রুট থেকে অন্য রুটে শিফট করা হয়। এই রুট প্ল্যানটি এমন ভাবে সাজানো হয়েছে যাতে আমেরিকা টু ইউরোপে যাওয়ার ফ্লাইটগুলো জেট স্ট্রিমের ভেতর দিয়ে যেতে পারে। চলুন এটি কনফার্ম করার জন্য লাইভ প্লেন ট্র্যাকারের ভিতরে যাওয়া যাক। এখানে আটলান্টিক মহাসাগরের উপরে ইউরোপ যাওয়ার জন্য সব ফ্লাইটগুলো লাইন টু লাইন এই রুটটি ব্যবহার করছে, কিন্তু আমেরিকা যাওয়ার প্লেনগুলো সেই রাস্তা থেকে অনেকটা দূরে, কারণ বাতাস তখন তাদের উল্টো দিকে প্রবাহিত হচ্ছিল। গাইজ, কনসেপ্টটি বোঝানোর জন্য আমি তো চেষ্টা করেছি। আশা করি নলেজ ফ্যাক্টরির ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে এর চেয়ে আরো ইন্টারেস্টিং ভিডিওতে।